হ্যালো গাইস, স্টিল বিম কলাম ডিজাইন মেম্বার ডিজাইনের সর্বশেষ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ট্রাসেস উইথ টপ কর্ড লোডস বিটুইন জয়েন্টস এর মাধ্যমে বিম কলাম মেম্বার ডিজাইন চ্যাপ্টার শেষ করব। এখানে দেখেই টাইটেল দেখে বুঝতে পারছো যে টপ কর্ড মেম্বারের মাঝে আসলে যেরকম অ্যাপ্লাইড লোড থাকবে, আমরা এখানে সাধারণত ট্রাসে জানি যে লোড গুলো হচ্ছে নোট পয়েন্ট বা জয়েন্ট অ্যাপ্লাইড হয়, কিন্তু এমন অনেক স্ট্রাকচার হতে পারে ব্রিজ অথবা বিল্ডিং এ, স্পেশালি রুফ স্ট্রাকচারে, সেখানে এই যে পার্লিন মেম্বার গুলো টপ কর্ডের জয়েন্টে না জয়েন্টে তো থাকবেই, এর পাশাপাশি যেরকম মিডল পয়েন্টও থাকতে পারে, ঠিক আছে। সো এই যে কিউ লোড যেগুলো, Q1 Q2 Q3 Q4, এই লোড গুলো আসলে পার্লিন থেকে আসছে আমরা ধরে নিতে পারি। সো ডেফিনেটলি এখানে কি হবে, ট্রাস মেম্বার যেহেতু জয়েন্ট লোড আছে, তাহলে এই মেম্বারটাতে যে টপ কর্ড মেম্বার গুলোতে অ্যাক্সিয়াল লোড যেমন আসবে, তেমনি এখানে কিন্তু বেন্ডিং ও হবে, আমরা জানি। এই আর এই যে যে জয়েন্ট গুলো, এই জয়েন্ট গুলো কিন্তু সাধারণত এরকম পিন কানেকশন হয় না, বরং একটা মেম্বার অথবা আহ, একই একটা মেম্বার এরকম দুই তিনটা জয়েন্টের উপর দিয়ে যায়। সো এই জয়েন্ট গুলোকে পারফেক্টলি হিঞ্জ বা পিন বলা যায় না, বরং এগুলা ফিক্সড বলতে পারি আমরা। প্র্যাকটিক্যালিও অনেকটা এরকম করে কিন্তু তৈরি করা হয়, যে এরকম প্রত্যেকটা হয়তো যেটা 10 ফিট হলে 10 ফিট 10 ফিট করে কেটে জাস্ট জয়েন করা হবে, নো। এমন হয় যে সাধারণত এক একটা মেম্বার 20 ফিট 30 ফিট 40 ফিট পর্যন্ত লম্বা হয় এবং জয়েন্ট গুলো ইন্টারসেক্ট করে চলে যায়। সো এই জয়েন্ট গুলো আসলে পারফেক্টলি পিন না, বরং এগুলো অনেকটা রিজিডি হয়ে থাকে, এবং এখানে সেইভাবে কনসিডার করে ডিজাইন করবে, দেখো, মানে সেফ সাইডে থাকার জন্য। সো এখানে এরকম বেন্ডিং মোমেন্টও আসবে, ঠিক আছে। ফিক্সড এন্ড যদি হয় তাহলে এরকম বেন্ডিং মোমেন্ট আসবে, যদি পিন কানেকশন হতো তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হতো এরকম সিমেট্রিক্যালি প্লেস লোড। কিন্তু যদি পিন কানেকশন না হয়ে ফিক্সড কানেকশন হয়, আমরা জানি যে এরকম বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হয়, তার মানে সাপোর্টের এখানে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট হবে আর মিড স্প্যানের দিকে পজিটিভ বেন্ডিং মোমেন্ট হবে। সো এখানে এই মেম্বার, প্রত্যেকটা মেম্বারে তাহলে অ্যাক্সিয়াল লোডও থাকবে, আবার কম্প্রেসিভ, সরি, অ্যাক্সিয়াল লোড থাকবে, আবার বেন্ডিং মোমেন্টও আসবে, তার মানে এটা হচ্ছে বিম কলাম মেম্বার। সো এজন্যই এই চ্যাপ্টারেই এটা আলোচনা। আহ, আমরা এখানে একটু পড়ে যেতে থাকি। If a compression member in a truss must support transverse loads between its ends, it will be subjected to bending as well as axial compression and is therefore a beam column. This condition can occur in the top chord of a roof truss with purlins located between the joints. আমি এক্সপ্লেন করে ফেলেছি সব কথা। The top chord of an open wave steel joist must also, ওপেন ওয়েব স্টিল জয়েস্ট আমরা বিম চ্যাপ্টারে কিন্তু এটা আলোচনা করেছি, ওপেন ওয়েব স্টিল জয়েস্ট ডিজাইন। তো এই টপ কর্ড মেম্বার অফ দি স্টিল ওয়েব, ওপেন ওয়েব স্টিল জয়েস্ট মাস্ট অলসো বি designed as a beam column because an open wave steel joist must support uniformly distributed gravity load on its top chord. আমরা জানি যে ওপেন ওয়েভ স্টিল জয়েন্ট যদি ব্রিজ অথবা বিল্ডিং এ টপ কর্ড মানে ব্যবহৃত হয়, তাহলে তার উপরে স্ল্যাব থেকে আসলে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আসে থ্রু আউট ইটস লেন্থ। টপ কর্ডের প্রত্যেকটা ইঞ্চিতে এর উপরে লোড আছে। সো এটাও কিন্তু একইভাবে টপ কর্ড, ওপেন ওয়েভ স্টিল জয়েস্টের টপ কর্ডকে ডেফিনেটলি বিম কলাম মেম্বার হিসেবে ডিজাইন করতে হবে। To account for loadings of this nature, a truss can be modeled as an assembly of of continuous chord members and pin-connected wave members. So, টপ কর্ড এবং বটম কর্ডকে কন্টিনিউয়াস কানেক্টেড মেম্বার বলা যাচ্ছে, যদিও আমরা জানি যে ট্রাসে সাধারণত মেম্বার গুলোর জয়েন্টে পিন কানেক্টেড হয়, সেভাবে আমরা অ্যানালাইসিস করে কিন্তু ডিজাইন করি। বাট ইন রিয়েলিটি অনেকটা এরকম কন্টিনিউয়াস হয়, পিওর পিন কানেকশন জয়েন্টে সাধারণত হয় না। The axial load and bending moments can then be found by using a method of structural analysis such as stiffness method. The magnitude of the moments involved, however, does not usually warrant this degree of sophistication, and in most cases an approximate analysis will suffice. মানে লোড ম্যাগনিটিউড খুব বেশি না হয়, এটা একবারে পারফেক্টলি অ্যানালাইসিস করতে হবে। স্টিফনেস মেথড আমরা জানি ইটস এ লং প্রসিডিউর, rather an approximate analysis, like fixed end moment and then simplified method, এক কথা আমরা বলতে পারবো। সেটা ব্যবহার করাটা হচ্ছে মানে
টাইম সেভিং হবে আর কি, ঠিক আছে। দ্য ফলোইং প্রসিডিউর ইজ রিকমেন্ডেড। এখানে যে অ্যাপ্রক্সিমেট মেথডে দেখো বলছে যে কি অ্যাজাম্পশন নেওয়া যাবে। কনসিডার ইচ মেম্বার অফ টপ কর্ড টু বি এ ফিক্সড এন্ড বিম। Consider each member of the top chord to be a fixed end beam. Use the fixed end moment as the maximum bending moment in the member. The top chord is actually one continuous beamer rather than a series of individual pin connected members. So, this approximation is more accurate than treating each member as a simple beam. So, এখানে দেখো খেয়াল করে, আমাকে তো বিম কলাম মেম্বার ডিজাইন করতে ম্যাক্সিমাম মোমেন্টটা লাগবে, তো আমরা কোন মোমেন্টটা ব্যবহার করব? দেখো বলছে যে ফিক্সড এন্ড মোমেন্ট যেটা পাবো সেটাকেই ম্যাক্সিমাম মোমেন্ট ধরে ডিজাইন করতে। ফিক্সড এন্ড মোমেন্ট, তো ফিক্সড এন্ড মোমেন্টের আমাদের এই যে বিভিন্ন কি বলে মোমেন্ট টেবিল থাকে, ডিজাইন বুক বইয়ের শেষে দেওয়া থাকে বা বিভিন্ন ডিজাইন গাইডে দেওয়া আছে, এআইএসএন ম্যানুয়ালও দেওয়া আছে। তো সেখান থেকে আমরা ফিক্সড এন্ড মোমেন্ট নিতে পারি, তাহলে আমাদের ওই স্টিফনেস মেথডে যে অনেক ডিটেল ক্যালকুলেশন করার প্রয়োজন নাই। ফিক্সড এন্ড মোমেন্টই আমরা যদি ফিক্সড সাপোর্ট ফিক্সড সাপোর্টেড মানে ফিক্সড বিম যদি হয়, ফিক্সড এন্ড বিম যদি হয়, তাহলে ফিক্সড এন্ডে কিন্তু ম্যাক্সিমাম মোমেন্ট হয়। এখানেও তাই বলছে যে কন্টিনিউয়াস বিম ধরে, কন্টিনিউয়াস বিম বা ফিক্সড এন্ড বিম ধরে এন্ডের বিম মোমেন্টটাকেই ম্যাক্সিমাম মোমেন্ট ধরে এটাকে বিম কলাম হিসেবে ডিজাইন করতে। আর কারণও বলেছে যে সাধারণত এটা একটা কন্টিনিউয়াস মেম্বার হয়, সো এটা ধরাতে মানে অসুবিধা নাই। পরের বলি, পরের সেন্টেন্সে বলা হচ্ছে অ্যাড দ্য রিয়াকশনস ফ্রম দ্য ফিক্সড এন্ড বিম টু দ্য অ্যাকচুয়াল জয়েন্ট লোডস টু অবটেইন টোটাল জয়েন্ট লোডস। এটার এক্সপ্লানেশন হচ্ছে এই যে এই ফিগার গুলোতে দেওয়া আছে, দেখো আমরা কি করতে পারি, প্রত্যেকটা এই যে এই মেম্বারটাকে এখানে এই যে আলাদা করে দেখলাম, আমরা ফিক্সড এন্ড বিম ধরেছি, তাহলে এন্ড এর মোমেন্ট পাবো। একইভাবে Q1 এর জন্য R1 এবং এই R2 এর হাফ বা একটা পার্ট পাবো। পরের স্প্যান থেকে এখানে R2 এর একটা পার্ট পাবো, দুইটা সাম করলে R2 পাবো। এই যে যে R1 R2 R3 R4 R5 এগুলো আবার দেখো যে আলটিমেটলি কি হয়ে যাচ্ছে, এই যে মেম্বার ফোর্স থেকে এখন জয়েন্ট ফোর্সে হয়ে গেল। তো P1 তো এখানে অ্যাপ্লাইড লোডে জয়েন্ট ফোর্স ছিলই, আবার R1 একটা রিয়াকশন চলে আসলো। একইভাবে P2 একটা জয়েন্ট ফোর্স এখানে ছিল, আবার এই দুই সাইডের বিম থেকে রিয়াকশন একটা আসলো। এখন এটাকে আমি ট্রেডিশনালি যে জয়েন্ট লোড মেথড, জয়েন্ট মেথড অথবা সেকশন মেথড অ্যানালাইসিস করে বিভিন্ন মেম্বার ফোর্স নির্ণয় করব, তারপরে ডিজাইন করে ফেলবো। আর এই যে এন্ড মোমেন্ট তো আমি জানি প্রত্যেকটা বিমের জন্য, এই যে আমার এই মেম্বারটার কথাই যদি বিবেচনা করি, তাহলে এখানে অ্যাক্সিয়াল ফোর্স আমি নির্ণয় করব পি কত, আর এখানে এন্ড মোমেন্ট কিন্তু আমি জানি। তাহলে এই মোমেন্ট আর এই পি এর জন্য আমাকে ডিজাইন করলে হয়ে যাবে। সো এটাই এখানে বলা হচ্ছে, ঠিক আছে। আহ 3 নম্বরে দেখো একইভাবে এই রিয়াকশন ট্রান্সফার করার পরে অ্যানালাইজ দ্য ট্রাস with this total joint loads acting, the resulting axial load in the top chord member is the axial compressive load to be used in the design. সো খুব সিম্পল, আমরা এক্সপ্লেন করে ফেলেছি। দিস মেথড ইজ রিপ্রেজেন্টেড স্কিমেটিক্যালি ইন ফিগার 627। আমরা এই নিচের ফিগারের রেফারেন্স অলরেডি দেখে নিয়েছি। Already the bending moments and the beam reactions can be found alternatively, sorry, the bending moments and beam reactions can be found by treating the top chord as continuous beam with the supports at panel points. So বেসিক্যালি এটাই হচ্ছে প্রসিডিউর, এবং এই অ্যাক্সিয়াল ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট নিয়ে আমরা কিভাবে এখন ডিজাইন করব তার একটা এক্সাম্পল দেখতে চাই। এক্সাম্পল 6.12 ফ্রম সেগুই স্টিল ডিজাইন বুক। The parallel top chord roof truss is shown in figure 628 supports purlins at the top chord panel points and midway between the panel points. The factored loads transmitted by the purlins are as shown. Design the top chord, use A990 steel and select a structural T cut from a W shape. তাহলে দেখো আমাকে সিলেক্ট করতে হবে স্ট্রাকচারাল টি, ডব্লিউ টি শেপ, ঠিক আছে। যেহেতু ডব্লিউ থেকে কাটতে হবে তাহলে এটা ডব্লিউ হবে। আমরা জানি এস টি আছে, এম টি আছে, সো এসটিও না এমটিও না, বরং ডব্লিউ টি সিলেক্ট করতে হবে, টি শেপ সিলেক্ট করতে হবে। ট্রাসে সাধারণত টপ এবং বটম কর্ড হিসেবে টি সিলেক্ট করে। এমনকি ওয়েব মেম্বার হিসেবে আমরা জানি টপ উপরের গুলা টপ কর্ড, বটম নিচের গুলা বটম কর্ড, মাঝখানের গুলাকে যেগুলা ভার্টিক্যাল থাকে এগুলা ভার্টিক্যাল, আর যেগুলো ইনক্লাইন্ড থাকে এগুলাকে বলো ওয়েব মেম্বার। মাঝখানের ভার্টিক্যাল সহ সবগুলাকে ওয়েব মেম্বার বলা যায়। আর রিমেম্বার ডিজাইন দ্য টপ কর্ড, এখানে বলে নাই এ টপ কর্ড। তো দেখে সব টপ কর্ড গুলো আমরা জানি যে মিড স্প্যান থেকে যতই, সরি সাপোর্ট থেকে মিড স্প্যানের দিকে যতই যেতে থাকবো, যে এইটার তুলনায় এটার অ্যাক্সিয়াল ফোর্স বেশি হবে যদি ইউনিফর্ম লোড হয়,
তার তুলনায় আরো এটার বেশি হবে, তার তুলনায় এটার আরো বেশি হবে। এটা সিমেট্রিক, এটা সিমেট্রিক, এভাবে হবে, ঠিক আছে? তো ডেফিনেটলি স্প্যান যেহেতু সেম, যেটাতে অ্যাক্সিয়াল ফোর্স বেশি তার সেকশন সাইজ তত বড় আসবে। তো টপ কর্ডের জন্য কি আমরা তাহলে এক এক প্রত্যেকটা স্প্যানের জন্য ডিফারেন্ট মেম্বার ব্যবহার করব, যেহেতু তাদের ফোর্স কম কম, এই যে মাঝের এই দুইটাতে সবচেয়ে বেশি ফোর্স হবে, তারপরে যত প্রান্তের দিকে যেতে থাকবো অ্যাক্সিয়াল ফোর্স ততই কমতে থাকবে। তাহলে কি ডিফারেন্ট সেকশন ইউজ করব? অ্যান্সার হচ্ছে নো। ট্রাসে সাধারণত টপ কর্ড হিসেবে একটা মেম্বারই ব্যবহার করা হয়, মানে একই সেকশন থ্রু আউট দ্য স্প্যান। একইভাবে বটম কর্ডে টপ একই সেকশন থ্রু আউট দ্য স্প্যান। ওয়েব মেম্বার গুলো সাধারণত একই সেকশন থ্রু আউট দ্য স্প্যান, ভার্টিক্যাল গুলো একই মেম্বার থ্রু আউট দ্য স্প্যান। আমরা ট্রাস ডিজাইনে কিন্তু এরকম চারটা ক্যাটাগরি করে ডিজাইন করেছি। সো আমাকে এমন একটা মেম্বারই আসলে আহ, একটা মেম্বার সিলেক্ট করতে হবে, একটা সেকশন সিলেক্ট করতে হবে যেটা থ্রু আউট দ্য স্প্যান ব্যবহার করবো। ডেফিনেটলি সবচেয়ে বড় যেটা আসবে সেটাই সব জায়গায় ব্যবহার করতে হবে, নাকি ছোটটা ব্যবহার করলে তো অন্য জায়গাটা আনসেফ হয়ে যাবে। সো সেফ ডিজাইনের জন্য সবচেয়ে বড় সেকশন যেখানে আসবে সেইটা ডিজাইন করে সব জায়গায় ব্যবহার করতে হবে। ইউজ লোড অ্যান্ড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন মেথড। তো আমরা এটা ফিগারটা দেখে নিলাম। এটাতে দেখো এই মাঝখানের যেগুলো সেখানে বলা হচ্ছে যে 15টা 2.4 কিপ করে। এটা হচ্ছে লোডটা কিন্তু ফ্যাক্টর লোড বলে দিয়েছে আমাদেরকে উপরে, কোশ্চেনে বলে দিয়েছে যে 2.4 কিপ যে প্রতিটা জয়েন্ট, এটা হচ্ছে ফ্যাক্টর লোড। আর দুই এন্ডে দেখো 1.2 কিপ করে আছে। হাইট হচ্ছে এই ট্রাসের 4 ফিট, আর স্প্যান লেন্থ হচ্ছে টোটাল 80 ফিট। সাপোর্ট রিয়াকশনও নির্ণয় করে দেওয়া আছে, না হলে আমরা নিজেরও নির্ণয় করে নিতে পারি। বাট এই এই প্রতিটা স্প্যান হচ্ছে 8টা, 1 2 3 4 5 6 7 8, 8টা 10 ফিট করে, ঠিক আছে? তো আগের যে স্টেপ গুলো আমরা পড়ে নিলাম সেই অনুযায়ী আমরা এটাকে প্রত্যেকটা স্প্যানকে সিম্পলি কন্টিনিউয়াস বিম হিসেবে বেন্ডিং মোমেন্ট নির্ণয় করে নিব। দেখো সলিউশনে কি বলেছে। দ্য বেন্ডিং মোমেন্টস এন্ড প্যানেল পয়েন্ট forces caused by the loads acting between the joints will be found by treating each joint, each top chord member as a fixed end beam. From table 323, shears, moments and deflections. এটা হচ্ছে এএসসি স্পেসিফিকেশনের টেবিল 323 কথা বলছে, যেখানে শিয়ার মোমেন্ট এবং ডিফ্লেকশন আলোচনা করা আছে। ইন পার্ট 3 অফ দ্য ম্যানুয়াল, দ্য ফিক্সড এন্ড মোমেন্ট অফ ইচ টপ কর্ড মেম্বার ইজ, আমরা জানি এটা PL/8। এটা PL/8, ইয়েস। সো আমরা এটা চাইলে দেখে নিতে পারি, অথবা তোমরা কেউ ভেরিফাই করে নিতে পারো। আমি আমি একটু আসলে মানে আমার আমার মনে হচ্ছে এটা PL/4 হবে কিনা। PL/4 হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিমের জন্য, এবং দ্যাটস দ্য টোটাল মোমেন্ট। সো ফিক্সড এন্ড মোমেন্ট কম হবে ডেফিনেটলি। নো, আমার মনে হয় ঠিকই আছে। সো PL/8 হচ্ছে ফিক্সড এন্ড মোমেন্ট। এটা আমার মনে হয় অনেকেরই মুখস্থ। ফিক্সড এন্ড ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড যদি হয় তাহলে WL²/12, আর ফিক্সড এন্ড যদি কনসেন্ট্রেটেড লোড মিড স্প্যানে থাকে তাহলে হচ্ছে PL/8 এন্ড মোমেন্ট। হ্যাঁ। সো এই অনুযায়ী এটা যদি পি হয়, এটা যদি স্প্যান লেন্থ এল হয়, আর এই লোডটা যদি পি হয়, তাহলে ফিক্সড এন্ড মোমেন্ট, এই যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অনেকটা এরকম হয়, এই ফিক্সড এন্ড মোমেন্ট এখানে দুই এন্ডেই PL/8, ঠিক আছে? তো পি হচ্ছে আমাদের 2.4, স্প্যান লেন্থ হচ্ছে 10 ফিট ডিভাইড বাই 8, তার মানে 3 ফিট কিপস। আহ সো এটা হচ্ছে আমাদের এই যে MNT। কিন্তু আবার MNT বললাম কারণ হলো দেখো এই ট্রাস গুলা কিন্তু ব্রেস্ট ফ্রেমের পার্ট, কারণ পার্লিন দিয়ে এটা ব্রেস্ট থাকবে। আবার আমরা অনেক সময় এরকম ক্রস কেবল ব্রেসিং ইউজ করি। সো এটা ব্রেস্ট ফ্রেম হবে, তার মানে নন ট্রান্সলেশন। সো এই জন্য MNT লিখেছে। দিস এন্ড মোমেন্টস দিস এন্ড মোমেন্টস and the corresponding reactions are shown in figure 629। আমার মনে হয় ফিগার, নিচের ফিগারের কথা বলা হচ্ছে, এই যে দেখো 29 হচ্ছে এখানে, হ্যাঁ। সো ফিগার 29-এ এই যে একটা স্প্যান দেখো, একটা স্প্যানে 10 ফিট, 2.4 কিপ, এন্ড মোমেন্ট হচ্ছে 3 কিপ, আর এই যে দুই এন্ডে সাপোর্ট রিঅ্যাকশন 2.4 কিপের হাফ 1.2 কিপ করে। তো তাহলে এই যে এই লোড গুলো কত হয়ে যাবে? 1.2 কিপ নোডেড লোড ছিল, আর 1.2 কিপ এখান থেকে আসছে, এটাতে হবে 2.4 কিপ ছিল, মানে একটাতে ইয়েস 2.4 কিপ ছিল। আরো দেখো এই যে বাম পাশ থেকে 1.2 কিপ, ডান পাশ থেকে 1.2 কিপ, তার মানে আরো 2.4 কিপ যোগ হলে 4.8 কিপ হয়ে গেল। তো এইটাকে আমরা এখন এই যে সেকশন মেথড বা জয়েন্ট মেথড অ্যানালাইসিস করে আমরা টপ কর্ড মেম্বার যদি ডিজাইন করতে চাই তাহলে সেকশন নিব এমন জায়গায় যেটাতে সবচেয়ে বেশি ফোর্স আসবে আর কি। বেন্ডিং মোমেন্ট কিন্তু প্রত্যেকটা স্প্যানেই সেম, তাহলে তাহলে এমন একটা সেকশন নিব যেখানে অ্যাক্সিয়াল ফোর্স বেশি আসবে। আর আমরা জানি টপ কর্ড মেম্বারে সবচেয়ে বেশি অ্যাক্সিয়াল ফোর্স আসে এই যে মিডল
মিডলের দিকে, ঠিক আছে। একইভাবে বটমেও, বটম কর্ড মেম্বার গুলোতে ম্যাক্সিমাম ফোর্স আসবে মিডলের দিকে। তো সেটা নির্ণয় করার জন্য দেখো, আমরা একটু পড়ে শেষ করি, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবো যে কিভাবে যাব। When the reactions are added to the loads that are directly applied to the joints, the loading condition shown in figure 6.29 is obtained. The maximum axial compressive force will occur in member DE and in the adjacent member to the right of the center of the span, and can be found by considering the equilibrium of a free body of portion of the truss to the left of a section AA. তো এখানে সেকশন মেথডে এটা অ্যানালাইসিস করা হবে। এই ফিগারেরই, এই যে এটা দেখো যে এ এ বরাবর সেকশন নিচ্ছে, আমরা লেফট পার্ট কনসিডার করলাম, এই যে এখানে সেটা দেখানো হয়েছে। সো আমার এখানে যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে আমি যদি মোমেন্ট নেই, ফর এক্সাম্পল আই এর রেসপেক্টে মোমেন্ট নেই, সেকশন মেথডে আমরা আই এর পয়েন্ট রেসপেক্টে মোমেন্ট নিলে, এই যে আই, আই তে মোমেন্ট নিলে টেকিং মোমেন্ট অ্যাবাউট আই, দ্যাট শুড বি ইকুয়াল টু জিরো। সো আই এর রেসপেক্টে 19.2 কিপ ইন্টু ডিস্টেন্স হচ্ছে 30। আমার এই কলমে ভালো লেখা হবে না, আমি লিখবো না। 30 মাইনাস, 19.2 মাইনাস 2.4 করতে পারতাম, যেহেতু এই রিয়াকশনটা বাদ যাবে। তারপরে তার থেকে বাদ যাবে হচ্ছে 4.8 ইন্টু 20, 4.8 ইন্টু 30। আর দ্যাট দেন এফডি, এটা আবার যোগ হবে এর সাথে, এফডি ইন্টু এই হাইট হচ্ছে মনে হয় 4 ফিট, সেটা যোগ হবে ইকুয়াল টু জিরো। সো এটা লেখা আছে, আমি উপরে দেখাচ্ছি। আমার মনে হয় এই মেথড নিয়ে সবার কারো কনফিউশন নেই। এই যে দেখো 19.2 মাইনাস 2.4 ইন্টু 30 মাইনাস 4.8 ইন্টু 10 মাইনাস 4.8 ইন্টু 20 প্লাস এফডি ইন্টু 4 ইকুয়াল টু জিরো। আমি যা বলেছি এখানে সেইভাবে লিখেছে। সো আলটিমেটলি আমরা এফডি তে নেগেটিভ ফোর্স পেলাম 90 কিপস, দ্যাট মিনস ইটস ইন কম্প্রেশন। সো আমরা জানি গ্র্যাভিটি লোড আন্ডার টপ কোয়ার্ডে কম্প্রেশন আসে, বটম কোয়ার্ডে টেনশন আসে। সো আমার তাহলে বেন্ডিং মোমেন্ট হচ্ছে 3 কিপ ফিট আর অ্যাক্সিয়াল ফোর্স হচ্ছে 90 কিপস। এইটা নিয়ে আমাকে সেকশন সাইজ সিলেক্ট করতে হবে। ডিজাইন ফর দ্য অ্যাক্সিয়াল লোড অফ 90 কিপস এন্ড এ বেন্ডিং মোমেন্ট অফ 3 ফিট কিপস। তো এটা আমাকে টি সেকশন সিলেক্ট করতে বলা হয়েছে। আমি কিন্তু টেবিল 6.1 যেটা, সেটা ব্যবহার করতে পারছি না। এআইএসসি যে টেবিল 6.1, এটা কিন্তু শুধুমাত্র ডব্লিউ শেপের জন্য, মনে আছে? আমরা যদি আবারও গিয়ে দেখি, তাহলে দেখো পার্ট 6-এ, পার্ট 6-এ এটা আছে শুধুমাত্র এই টেবিল যেটা দেওয়া আছে, এটা হচ্ছে অনলি ফর ডব্লিউ শেপস। আমি আমি তোমাদের আগের ক্লাসগুলোতে দেখিয়েছি, আবার এখানে কনফার্ম করতে চাই। তুমি যদি এই টেবিল গুলাতে যেতে থাকো, তুমি এখানে শুধুমাত্র ডব্লিউ শেপের জন্যই ভ্যালু গুলা পাবা। দেখো সব হচ্ছে ডব্লিউ শেপ, W36, কিন্তু টি শেপের জন্য এই টেবিল ব্যবহার করার সুযোগ নাই। তাহলে কি করতে হবে, আমাকে ডিটেইল ম্যানুয়াল ক্যালকুলেশন করতে হবে। সো এখানে আর সময় নিচ্ছি না, বরং আমি যেখানে যাওয়া দরকার সেখানে যাই। Table 6.1 in the part 6 of the manual is for design of W shapes only, and there are no corresponding tables for structural T's. স্ট্রাকচারাল টি এর জন্য কোনো তেমন এরকম টেবিল নাই। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও, রিসার্চ করে, এটা রিসার্চ করে বলতে ক্যালকুলেশন করে তৈরি করে ফেলতে পারো, যে প্রফেসর ডক্টর আবু আমিন মনসুরের মতো। An examination of the column load tables in part 4 of the manual shows that a small shape will be needed because the axial load is small and the moment is small relative to the axial load. From the column load tables with KLX equal to 10 feet and KLY equal to 5 feet, try a WT 6 by 75 with an axial compressive design strength of PCPN equal to 149 kips. বাট এই দেখো এখানে কলামের অ্যাক্সিয়াল ফোর্স হচ্ছে, মানে এই মেম্বারের অ্যাক্সিয়াল ফোর্স হচ্ছে 90 কিপস, এখানে মোমেন্ট হচ্ছে মাত্র 3 কিপ ফিট। সো মোমেন্ট অলমোস্ট জিরোর কাছাকাছি বলতে পারি, বাট স্টিল that needs to be considered in design. সো অ্যাক্সিয়াল লোডেই ডমিন্যান্ট ইফেক্ট দিবে এখানে, সেটা ধরেই আমরা এটা আগে সেকশন সাইজ সিলেক্ট করতে পারি, পরে কম্বাইন্ড ইফেক্টের জন্য চেক করব যে আসলে কোনটা আহ, এটা সেফ কিনা। ঠিক আছে। তো এখানে কে এক্স ইকাল টু 10 ফিট, আমরা জানি এক্স এক্স অ্যাক্সিসে আসলে 10 ফিট হবে, আর ওয়াই অ্যাক্সিসে 5 ফিট। কারণ হলো দেখো ওই যে মাঝখানে টপ কোয়ার্ডের দুইটা জয়েন্টের মধ্যে কিন্তু একটা পার্লিন আছে, সো যেটা ওইটা ওয়াই ডিরেকশনে কিন্তু ল্যাটারাল সাপোর্ট দিবে। সো ওই ডিরেকশন স্প্যান হচ্ছে 5,
অত 5 ফিট, অথচ এক্স এক্স অ্যাক্সিসে বেন্ডিং যখন হবে, অর্থাৎ এক জয়েন্ট থেকে আরেক জয়েন্টে ভার্টিক্যালি যখন আপ অন ডাউন হতে চাইবে, তখন কিন্তু পার্লিন সাপোর্ট দিবে না, বরং পার্লিন সাপোর্ট দিবে হচ্ছে যে বোর্ডের পারপেন্ডিকুলার ডিরেকশনে মুভ করতে চাইলে। ঠিক আছে? সো এই জন্য কে ওয়াই এল হচ্ছে 5 ফিট আর কে ওয়াই এক্স এল হচ্ছে 10 ফিট। তো সেটার জন্য আমরা এই যে ডব্লিউটি সেকশন 17.5 আমরা এই পার্ট 4-এ যে দেখতে পারি, তোমাদেরকে আমার মনে হয় এখানে দেখানোই ভালো, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা। যে পার্ট 4-এ আমরা যাব হচ্ছে ডিজাইন টেবিলে, এবং এখানে যাব হচ্ছে আহ, আমাদের কি সেকশন ডব্লিউ টি। সো এই যে ডব্লিউ টি শেপস, দেখো আমি যেটা ক্লিক করছি, এই যে ডব্লিউ টি শেপস ইন অ্যাক্সিয়াল কম্প্রেশন। সো আমাদের ক্যাপাসিটি দরকার হচ্ছে 90 কি ফিট, উইথ স্প্যান লেন্থ অফ এক্স অ্যাক্সিস বরাবর 10, ওয়াই অ্যাক্সিস বরাবর 5। সো আমাদের অনেক ছোট সেকশন লাগবে, আমরা যে দেখতে পারি এখানে দেখো ক্যাপাসিটি কিন্তু হিউজ, যে 2590 কিপ, আমাদের 90 কিপসে যেতে হবে, মানে অনেক ছোট সেকশনে যেতে হবে। আর আরেকটা বড় বিষয় হচ্ছে এই যে A990 স্টিল, তার মানে 50 কেএসআই ইল্ড স্ট্রেংথের স্টিল ব্যবহার করছে। সো আমরা আসলে আসবো এক্স অ্যাক্সিসে 10 কিপ ফিটে, এটা অনেক বেশি ছোট, এক্স অ্যাক্সিসে 10 কিপ ফিটে এমন একটা সেকশন সিলেক্ট করতে। যদি আমরা এখানেই দেখি, দেখো এক্স অ্যাক্সিসে 10 ফিট লেন্থ, তার জন্য করেসপন্ডিং সেকশন আমাদের 90 এর বেশি এরকম একটা নিলেই হয়। এই যে তাহলে 108 এটা আমরা নিতে পারি। তাহলে ডব্লিউ টি 4/24 এটা কিন্তু নেওয়া যায়। আর ওয়াই অ্যাক্সিসে দেখি এটার স্ট্রেংথ কত। ওয়াই অ্যাক্সিসে 5 ফিট আমাদের লেন্থ, তাহলে ওয়াই অ্যাক্সিসে 5 ফিট এটার স্ট্রেংথ হচ্ছে অনেক। 5 ফিটে হচ্ছে দেখো 300-এরও বেশি। ঠিক আছে? বাট আমাদের তো এক্স অ্যাক্সিসে বেশি লেন্থ, সেটা নেওয়াটাই ওয়াইজ আর কি। তো এক্স অ্যাক্সিসে দেখো এটা নিতে পারে হচ্ছে অনলি 108 কিপ। তো ওরা কি করেছে দেখি, কোন সেকশনটা নিয়েছে আবারও ভুলে গেছি আমি। WT 6/17.5, 6 এ, WT 6-এ, তার মানে একটু বড় সেকশনে আসছে। 5-এর চেয়ে 6-এ আসছে। উপরের দিকে যাই, WT 6 17.5, 17, তার মানে আরো উপরের দিকে। সো এখানে এই যে 17.5 সি 10 ফিটে দেখো এটার স্ট্রেংথ হচ্ছে 149 কিপ, আর 5 ফিটে এটার স্ট্রেংথ হচ্ছে অ্যারাউন্ড, এই যে দেখো 5-এর চেয়ে 169 থেকে 63, তার মানে 5 ফিটে এটা হয়তো 165, 66-7 কিপ হবে। তো এটা নিয়ে ট্রায়াল দিয়েছে। ঠিক আছে? WT 6/17.5। তো এখানে ফুটনোটে কিছু বলা আছে কিনা দেখো, এটার মাথার উপরে কি কিছু দেওয়া আছে? WT 6/17.5, এই যে সি আছে এটার মাথার উপরে, তার মানে এটা হচ্ছে এই সেকশনটা দেখো বলা হচ্ছে শেপ ইজ স্লেন্ডার ফর কম্প্রেশন উইথ এফ ওয়াই ইকুয়াল টু 50 কেসি। বাট এখানে আমাদের আসলে এটা কনসিডার করা দরকার নেই, কারণ এই ক্যাপাসিটির মধ্যে এই যে 149 কিপ ফিট, যেটা যেটা এটার মধ্যে ওই ইফেক্ট নিয়ে ক্যালকুলেট করা আছে। সো এখানে আর আমার ওটা নিয়ে চিন্তা করা লাগবে না। তো কি বলেছে দেখো, এ ফুট নোট ইন্ডিকেটস দ্যাট দিস শেপ ইজ স্লেন্ডার ফর কম্প্রেশন, বাট দিস হ্যাজ বিন অ্যাকাউন্টেড ফর ইন দ্য টেবুলেটেড ভ্যালু অফ দ্য স্ট্রেংথ। সো আমরা তাহলে অ্যাক্সিয়াল একটা সেকশন, প্রায় টেন্টাটিভলি একটা সেকশন পেয়ে গেলাম। বেন্ডিং ইজ অ্যাবাউট দ্য এক্স অ্যাক্সিস এন্ড দ্য মেম্বার ইজ ব্রেসড এগেইনস্ট সাইড সুয়ে। ব্রেসড এগেইনস্ট সাইড সুয়ে আবারও বলছি, কারণ হলো এটা পার্লিন দ্বারা কানেক্টেড। সেকেন্ডলি হচ্ছে ওই লেভেলে কিন্তু আমাদের ব্রেসিং থাকে, রুফ ব্রেসিং থাকে, ক্রস ক্রস ক্রিস ক্রস ব্রেসিং বা ব্রেসিং কর্ড দিয়ে ব্যবহার করে আর কি। সো এমএনটি এটা একটা নন ট্রান্সলেশনাল মোমেন্ট হবে, এবং দ্যাটস ইকুয়াল টু 3। আর ল্যাটারাল ট্রান্সলেশনাল মোমেন্ট এলটি যেটা, সেটা হচ্ছে 0, এখানে নাই। বিকজ দেয়ার ইজ এ ট্রান্সভার্স লোড অন দ্য মেম্বার, ইউজ সিএম ইকুয়াল টু 1। আমরা কিন্তু আগের চ্যাপ্টার গুলোতে বলেছি, আগের সেকশন গুলোতে মনে আছে যে কলামে যদি অ্যাক্সিয়াল লোড মিড মিড স্প্যানে বা কলামে যদি ল্যাটারাল কোনো লোড থাকে, ডিরেক্টলি অ্যাপ্লাই ল্যাটারাল লোড, দেন সিএম ক্যান বি টেকেন ইকুয়াল টু 1। সো এখানে সহজ এই নিয়ম ধরেই করা হচ্ছে। বি1 ক্যালকুলেশনে আমরা যেহেতু ইফেক্টিভ লেন্থই নিলাম, তাহলে এখানে মডিফাইড রিডিউসড স্টিফনেস আর ব্যবহার করা লাগবে না। আইএক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম ওই ওই ডাইমেনশন এন্ড প্রপার্টিজ টেবিল থেকে। WT 6/17.5 এর জন্য আইএক্স হচ্ছে 16, আহ, এবং কে এক্সএল হচ্ছে যে 10 ফিট, তার মানে সেখান থেকে আমরা P1 পেয়ে গেলাম। একইভাবে এই ইকুয়েশন ব্যবহার করে, যেখানে সিএম এর ভ্যালু 1,
আলফা হচ্ছে 1 ফর এলআরএফডি, পিআর ওভার পিএন, এই যে 90 কিপ ডিভাইডেড বাই 318, এটা পেলাম হচ্ছে 1.395. So the amplified moment will be, the amplified moment is 1.395 into 3 plus translational moment নাই সেজন্য 0, অর্থাৎ টোটাল 4.185. সো এটা হচ্ছে আমার মোমেন্ট ডিমান্ড, রাইট? আর মোমেন্ট লোড ডিমান্ড হচ্ছে 90 কিপ ফিট। এটার জন্য এখন এই সেকশন সাফিসিয়েন্ট কিনা, যেহেতু কম্বাইন অ্যাক্সিয়াল ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট আছে, তাহলে আমার ওই ইন্টারঅ্যাকশন ইকুয়েশন ইউজ করে যাচাই করতে হবে। তাহলে এই সেকশনের মোমেন্ট ক্যাপাসিটি নির্ণয় করবো কি করে? দেখো, আমরা বিম চ্যাপ্টারে শুধুমাত্র ডব্লু সেকশন গুলোর মোমেন্ট স্ট্রেন্থ নির্ণয় করেছি, এবং আমি ওখানে বলেছিলাম যে আমরা অন্যান্য শেপের বেন্ডিং মোমেন্ট কিভাবে ক্যালকুলেট করতে হয় সেগুলোর এক্সাম্পলও দেখবো। সো আমি এখনো সময় করে পারি নাই, ওগুলোরও আমার প্ল্যান আছে এবং দেখানোর। বাট আজকে এই ডব্লিউটি সেকশনের মোমেন্ট কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমি একটু দেখাবো, যেহেতু এক্সাম্পল আমাদের লাগবে। The nominal moment strength of structural tees with compact or non-compact cross sections was introduced in section 5.16 of this book and is covered in ASC 59 F9. To determine the classification of the cross section, first we check the width to thickness ratios for the flange. মানে ক্লাসিফিকেশন বলতে এখানে যে সেকশন কি কম্প্যাক্ট না নন কম্প্যাক্ট, নাকি স্লেন্ডার, সিলিন্ডার নন সিলিন্ডার, এগুলো ফর ফ্রম দ্য ডাইমেনশনস এন্ড প্রপার্টিজ টেবল। দেখো, আমি আমি এই প্রসিডিউরটা আমার মনে হয় একটু ওই ওই চ্যাপ্টারে গিয়ে দেখায় আসি, তাহলে তোমাদের জন্য বোঝা সহজ হবে। যে সেগুয়ের বইয়ের চ্যাপ্টার 5-এ যেখানে শেষের দিকে, আসলে বিম কলামের আগে, আমি উল্টা দিকে যাই তাহলে ভালো হবে। এই যেখানে দেখো, আমরা কিন্তু এই এই কথাটুকু কিছুটা হলেও আমি বলে গিয়েছিলাম, ঠিক আছে? বেন্ডিং স্ট্রেংথ অফ ভেরিয়াস শেপস, প্রথমে এখানে বলা আছে যে স্ট্রাকচার স্কোয়ার অ্যান্ড রেক্টেঙ্গুলার এইচএসএস অ্যান্ড বক্স শেপ মেম্বার্স। তারপরে বলা আছে রাউন্ড এইচএসএস, মানে ইকুয়েশন গুলো দেওয়া আছে, এখানে এক্সাম্পল নাই। এক্সাম্পল দেওয়া আছে এআইএসসির যে এক্সাম্পল ম্যানুয়াল, সেখান থেকে আমি দেখাতে চেয়েছি তোমাদের, আশা করি দেখাবো। টিস কমন টিস লোডেড ইন প্লেন অফ সিমেট্রি, ঠিক আছে? সো এইটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড ইকুয়েশন। আমি যদি এখানে দেখতে চাই, সো দেখো, T's loaded in symmetry, width to thickness ratio, the thickness parameters, ফ্লাঞ্জের জন্য এটা হতে হবে ওয়েভের জন্য এটা হতে হবে, যদি মানে এইগুলো হচ্ছে লিমিটিং ভ্যালু, ঠিক আছে? এগুলো হচ্ছে লিমিটিং ভ্যালু, যে সেকশন, এটা হচ্ছে যে সেকশন কম্প্যাক্টনেস নির্ণয় করা, এক কথায় সেকশন কম্প্যাক্টনেস নির্ণয় করার জন্য লিমিটিং ভ্যালু, যে ল্যামডা পি, ল্যামডা আর দের ভ্যালু দেওয়া আছে ওয়েভের জন্য এবং প্লাঞ্জের জন্য। আর এই যে ল্যামডা কিভাবে নির্ণয় করতে হবে সেটাও দেওয়া আছে। সো আমরা এগুলা চেক করব পর্যায়ক্রমে ইকুয়েশন ইউজ করে। দেখো, এরপরে যদি কম্প্যাক্ট শেপ হয়, আমরা যদি বুঝতে পারি যে আমার শেপটা কম্প্যাক্ট, তাহলে এই ইকুয়েশন গুলো ইউজ করতে হবে। পর্যায়ক্রমে আসছে যে আমাকে তখন লিমিট স্টেট চেক করতে হবে হচ্ছে ইল্ডিং এন্ড ল্যাটারাল টরশনাল বাকলিং, এলটিবি। সো ফর ইল্ডিং, এই যে এই দুইটা ইকুয়েশন, যদি স্টেম কম্প্রেশনে হয় তাহলে নিচেরটা, আর যদি স্টেম টেনশনে হয় তাহলে উপরেরটা। আর ল্যাটারাল টরশনাল বাকলিং এর জন্য এই যে এই ফর্মুলাগুলো ইউজ করতে হবে। আমি আমি সবই দেখাবো। একইভাবে যদি নন কম্প্যাক্ট হয়ে যায় শেপ, ওই উপরের ল্যামডা কম্পেয়ার করে যদি দেখি নন কম্প্যাক্ট হয়ে যায়, তখন আমার ফেইলোর মোড হবে লোকাল বাকলিং, ফ্লাঞ্জ লোকাল বাকলিং, এফএলবি, ওয়েব লোকাল বাকলিং, অর ল্যাটারাল টরশনাল বাকলিং। সো তখন এই ফ্লাঞ্জ লোকাল বাকলিং এর জন্য এই ইকুয়েশন দিয়ে নির্ণয় করব, ফর ওয়েব লোকাল বাকলিং এর জন্য এই ইকুয়েশন ব্যবহার করব, আর ল্যাটারাল টরশনাল বাকলিং এর জন্য আগের যেটা বললাম আর কি, ঠিক আছে? ইকুয়েশন F9, 4 আর 9, 5, এই যে এই দুইটা, এই যে এটা ফর ল্যাটারাল টরশনাল বাকলিং, এটা চেক করতে হবে। তো আমরা প্রথমেই নির্ণয় করে নিব যে আমাদের শেপ কি কম্প্যাক্ট নাকি নন কম্প্যাক্ট, এই যে এই রেশিও দিয়ে। এটা ফ্লাঞ্জও নির্ণয় করতে হবে, ওয়েবেরও নির্ণয় করতে হবে। যদি যে কোনো একটা নন কম্প্যাক্ট হয়ে যায় তাহলে পুরো সেকশনটাই নন কম্প্যাক্ট, আর যদি দুইটাই কম্প্যাক্ট হয় তাহলেই শুধুমাত্র কম্প্যাক্টের ইকুয়েশন ব্যবহার করা যাবে, ঠিক আছে? সো এই কোয়েশ্চেন গুলো যেখান থেকে আসছে সেটা আমি দেখাতে চাইলাম। এটা এই বইয়েরই চ্যাপ্টার 5-এ যে 5.16 সেকশন আলোচনা করা হয়েছে। তো প্রথমেই এই যে দেখো, এটা কি কম্প্যাক্ট না নন কম্প্যাক্ট সেটা নির্ণয় করে নিব। তো ফ্লাঞ্জের জন্য আমরা প্রথমে চেক করি ফ্লাঞ্জের জন্য, ঠিক আছে?
এটা ল্যামডা নির্ণয় করতে হবে এই বিএফ ওভার টু টিএফ দিয়ে। বিএফ টিএফ এর ভ্যালু এটা আমরা ডেফিনেটলি ডাইমেনশন টেবিল থেকে পাবো 6.31। আর কম্প্যাক্ট লিমিট হচ্ছে এই যেটা 0.38 স্কোয়ার রুট ই ওভার এফ ওয়াই। তো দেখলাম এটা হচ্ছে 9.5, তাহলে আমাদের ল্যামডা ল্যামডা পি এর চেয়ে ছোট, তার মানে কি সেকশন ইজ কম্প্যাক্ট। তার মানে ফ্লাঞ্জটা কম্প্যাক্ট হলো, দ্য ফ্লাঞ্জ ইজ কম্প্যাক্ট। সেকশন না, সরি, দ্য ফ্লাঞ্জ ইজ কম্প্যাক্ট। এখন ওয়েব চেক করব একইভাবে। This could also be determined by the observing that there is no footnote in the dimensions and properties table and to indicate flange non-compactness for flexure. For wave একইভাবে আমরা নির্ণয় করে দেখি। For wave lambda is equal to d by tw নির্ণয় করলাম, lambda p 0.84 e over fy 20.23। তো 20.23 চেয়ে 20.8 কিন্তু বড়। তাহলে এখন দেখবো যে এই যে lambda r এর চেয়ে আবার এটা বেশি কিনা। সো দেখো, নির্ণয় করে দেখলাম আমরা যে ল্যামডা হচ্ছে ল্যামডা পি এর চেয়ে বড়, ল্যামডা আর এর চেয়ে ছোট। তো ওয়েভ ইজ নন কম্প্যাক্ট। তাহলে ফ্লাঞ্জ হলো কম্প্যাক্ট অথচ ওয়েভ নন কম্প্যাক্ট, তাহলে আমার পুরো সেকশনটাই হচ্ছে নন কম্প্যাক্ট। ঠিক আছে, কম্প্যাক্ট হতে হলে, সেকশন কম্প্যাক্ট হতে হলে ফ্লাঞ্জ এবং ওয়েভ দুইটাই কম্প্যাক্ট হতে হবে। বাট যে কোনো একটা যদি নন কম্প্যাক্ট হয়ে যায় তাহলে পুরো সেকশনটাই নন কম্প্যাক্ট হিসেবে ডিজাইন করতে হবে। তাহলে নন কম্প্যাক্ট হলে আমাদের ইকুয়েশন কি, এই যে আমরা এখানে দেখলাম, যদি নন কম্প্যাক্ট হয়ে যায় তাহলে লোকাল বা সরি ফেইলর মোড হচ্ছে তিনটা। দেখো নন কম্প্যাক্ট শেপের জন্য এখানে লেখা হবে না হয়তো, নন কম্প্যাক্ট শেপের জন্য আমাদের ফেইলর মোড হচ্ছে তিনটা। দ্য স্ট্রেংথ উইল বি লোয়ার ভ্যালু অবটেইন ফ্রম ফ্লাঞ্জ লোকাল বাকলিং, ওয়েভ লোকাল বাকলিং, ল্যাটারাল টরশনাল বাকলিং। তাহলে আমাকে তিনটা জিনিস চেক করতে হবে, ফ্লাঞ্জ লোকাল বাকলিং, ওয়েভ লোকাল বাকলিং এন্ড ল্যাটারাল টরশনাল বাকলিং। আচ্ছা, তো লেটস গো দেয়ার। এই যে দেখো, সো mn is equal to fcr into sx where FCR ইকুয়াল টু, এই যে এই ইকুয়েশনটা এখানে নিয়ে আসছে। ও, কোথায়, এই যে হোয়ার প্রথমে হচ্ছে কোনটা নির্ণয় করলো ফর ফ্লান্স লোকাল বাকলিং। আমরা তো হচ্ছে ওয়েব নিয়ে আলোচনা করছি, এখানে তো ফ্লান্স না, ওয়েব লোকাল বাকলিং। এই যে এইটা ফার্স্ট এটা নির্ণয় করেছে নাকি, লেট মি চেক। ইয়েস, সো যেহেতু ফ্লান্স নিয়ে আলোচনা করছি, সো ফার্স্ট এটা এটা আলোচনা করেছে। যে FCR ইকুয়াল টু FY হোয়েন এটা হবে, আবার FCR ইকুয়াল টু এটা যখন এটা হবে। তো আমরা দেখি যে আসলে কোনটা স্যাটিসফাই করে। FCR ইকুয়াল টু যে পরেরটাই নিয়েছে, আহ, আহ, কত পেলাম আমরা, আমি জানি না, আমার প্রত্যেকটা ভ্যালু এখানে দেখানো সম্ভব না, কারণ অনেক সময়ের বেশি প্রয়োজন। আমার মনে হয় তোমরা এতটুকু অন্তত বুঝো যে ডি টি ডব্লিউ কোনটা কোথা থেকে পাবো। সো এই এস যে ইকুয়েশন আছে সেখানে বসিয়েই আমরা ভ্যালুটা নির্ণয় করলাম হচ্ছে এই বিশাল বড় ইকুয়েশন থেকে 48.0704 কেএসআই। তাহলে এম এন ইকুয়াল টু হচ্ছে যে FCR ইন্টু SX, যেটা পেচ্ছি আমরা 48.03। আর SX এর ভ্যালু ডেফিনেটলি এটাও কিন্তু ডাইমেনশন টেবিল থেকে পাবো। সো আমরা পেলাম হচ্ছে মোমেন্ট রেজিস্ট্যান্স 155.2 ইঞ্চ কিপস। নেক্সট, চেক দ্য লিমিট স্টেট অফ yielding. Because the maximum moment is a fixed end moment, the stem will be in compression, assuming that flange is at the top for stem in compression. আচ্ছা, এখানে ফ্লান্স লোকাল বাকলিং এটা চেক দেয় নাই। এম এন ইকুয়াল টু যে এটা এটা নির্ণয় করেছে কিনা দেখিনি, তো মনে হচ্ছে কি করেছে, ফ্লান্স লোকাল বাকলিং কনসিডার করেছে কি। ফ্লান্স লোকাল বাকলিং, আচ্ছা ফ্লান্স লোকাল বাকলিংটা আমার মনে হয় চেক করা উচিত ছিল নন কম্প্যাক্ট শেপের জন্য। আহ, হয়তো কোনো কারণ আছে যে ফ্লান্স ইল্ডিং এর চেয়ে এটার স্ট্রেন্থ বেশি হবে।
জানি না, সবসময় অথরদের সাথে সমমত হতে হবে, নট নেসেসারিলি। সো আমার অবজারভেশন হচ্ছে এখানে ফ্লান্স দো কালভাকলিংটা চেক করা উচিত ছিল, যদিও বা ওরা করে নাই। তো 3 নম্বরে আসলে কি চেক করতে হবে নন কম্প্যাক্ট শেপের জন্য? 3 নম্বর হচ্ছে যে ল্যাটারাল টর্সনাল বাকলিং, যা চেক করতে হবে এই কম্প্যাক্ট শেপের মতো এক্স্যাক্টলি যে কম্প্যাক্ট শেপের জন্য যে ফর্মুলা আছে সেটা দিয়ে। তো সেখানে আহ ইল্ডিংটাও দেখো। ও, এখানে মনে হয় সেপারেট করেছে আসলে। ক্লাস নেওয়ার সময় একটু ওয়েব ফর ওয়েব। সো ফ্লান যেহেতু কম্প্যাক্ট সেহেতু কম্প্যাক্ট ফর্মুলা অ্যাপ্লাই করেছে, আর ওয়েব যেহেতু নন কম্প্যাক্ট তাহলে নন কম্প্যাক্টের ফর্মুলা অ্যাপ্লাই করেছে, তাহলে তো ওয়েবের ক্ষেত্রেও ওইটা অ্যাপ্লাই করা উচিত ছিল। এনিওয়ে, সো এখন আমরা আসলে ওয়েবের মানে এখানে সম্ভবত যতদূর মনে হচ্ছে একবারে ভেরি ক্রিটিক্যাল যে কেসগুলো সেগুলো নিয়ে ডিল করেছে। আহ, দেখো, এই যে এই ইকুয়েশনের যেহেতু আমাদের ক্ষেত্রে টপ কর্ড মেম্বারের ফ্লান্স থাকবে উপরে আর নিচে থাকবে হচ্ছে ওয়েব, আর বটম কর্ড মেম্বারে ফ্লান্স থাকবে নিচে, উপরের দিকে থাকবে হচ্ছে ওয়েব। ঠিক আছে। সো আমাদের ক্ষেত্রে এই যে সাপোর্টের যেখানে বেন্ডিং মোমেন্ট কনসিডার করছি সেখানে কিন্তু কম্প্রেশনে থাকছে কে? নেগেটিভ বেন্ডিং মোমেন্ট কিন্তু সাপোর্টে। সো কম্প্রেশনে থাকছে হচ্ছে বটমে যে আছে সে, তার মানে এই দেখো ওয়েব, রাইট, মানে স্টেম। সো এই যে আমাকে তাহলে এই ফর্মুলাটুকু নিতে হবে ওয়েব বিল্ডিং এর জন্য, Fy × Zx ফর স্টেমস ইন কম্প্রেশন, তার মানে এই যে ইকুয়েশন F93। আর একইভাবে ল্যাটারাল টর্সনাল বাকলিং এর জন্য এই যে এটা এটা নিতে হবে। ঠিক আছে। তো এখানে আমার সাজেশন হচ্ছে সাজেশন তো বলেছি, আর আমরা চেঞ্জ না করি তাই ভালো। সো এখানে ওয়েব বিল্ডিং এরটা চেক করতে গিয়ে ওই যে Mn = MP Fy/Zx, যা অবশ্যই My এর চেয়ে কম হবে। তো আমরা এই যেহেতু Sx/Zx এর চেয়ে কম, সো দ্য ইল্ড মোমেন্ট My উইল কন্ট্রোল। ইল্ড মোমেন্টের চেয়ে প্লাস্টিক মোমেন্ট ডেফিনেটলি অনেক বড়। সো এখানে বলা বলা হচ্ছে যে প্লাস্টিক মোমেন্ট নিতে পারবা কিন্তু ইল্ড মোমেন্টের চেয়ে বেশি নয়। যদি ইকুয়াল হয় তাহলে তো দুইটা ইকুয়াল, বাট এখানে ইল্ড মোমেন্টই গভর্ন করবে ডেফিনেটলি, সেটা হচ্ছে Fy × Sx। সো 161.5 ইঞ্চ কিপস। Check lateral torsional buckling from AIS equation F95. Excuse me. এখন ল্যাটারাল টর্সনাল বাকলিং এ আসলাম। আহ, দেখো, 3 ধরনের মোমেন্ট পাচ্ছি, তাহলে একটা হচ্ছে যে এইটা Mn, আর একটা পেলাম এই যে এটা, আর হচ্ছে যে ল্যাটারাল টর্সনাল বাকলিং। এইগুলোর মধ্য থেকে আসলে চেক করতে হবে। সো ল্যাটারাল টর্সনাল বাকলিং এর জন্য অফ আমার আমার মনে হয় এটা আসলে ঠিকই আছে। যেহেতু ফ্লান্সটা হচ্ছে কম্প্যাক্ট তাহলে এখানে ফ্লান্স লোকাল বাকলিং হবে না, তাহলে এটা চেক করার প্রয়োজন নাই। ঠিক আছে। আমি আমি আসলে ভুল বলেছি। ফ্লান্সটা তো যেহেতু কম্প্যাক্ট হয়েছে এখানে ফ্লান্সের লোকাল বাকলিং আর চেক করার প্রয়োজন নাই। ফ্লান্সটা যেহেতু কম্প্যাক্ট ফ্লান্সটা যেহেতু কম্প্যাক্ট তাহলে সেখানে ফ্লাঞ্জের ইল্ডিং হবে, রাইট? সো হ্যাঁ, আমার মনে হয় বইয়ে যা করেছে এটা ঠিকই করেছে, মানে ক্রিটিক্যাল কেস গুলাতেই চেক করা হয়েছে। সো এটা এটা ফলো করা যেতে পারে। আর ল্যাটারাল টর্সনাল বাকলিং এটা যেহেতু ওয়েবটা হচ্ছে নন কম্প্যাক্ট, সো এটার জন্য ল্যাটারাল টর্সনাল বাকলিং চেক করতে হবে। এবং ওই যে এই ইকুয়েশন ফলো করেই দেখো আমরা এখানে যেটা দেখালাম, কম্প্যাক্ট শেপের জন্য যে ইকুয়েশন ওইটাই ব্যবহার করতে বলেছে নন কম্প্যাক্ট শেপের জন্য। সো প্রথমে বি নির্ণয় করে নিব এই ইকুয়েশন দিয়ে, আর এখানে সেই বি ব্যবহার করে এম এ নির্ণয় করব। এখানে যে কিন্তু এই যে টর্সনাল কনস্ট্যান্ট না, যে আসলে আহ, হ্যাঁ, টর্সনাল কনস্ট্যান্টও বলে, বা পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটা ডাইমেনশনাল প্রপার্টি টপিকে দেওয়া আছে। তো এখানে আমরা এই যে এই ভ্যালুটা নির্ণয় করে নিব ইকুয়েশন দিয়ে।
বাট রিমেম্বার এখানে প্লাস মাইনাস আছে, এখানে নেগেটিভ ভ্যালুটা ব্যবহার করেছে। আহ, কারণ কি হিসাবে কিছু বলার সুযোগ আছে যে কেন নেগেটিভ নিলাম? পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ, এখানে নেগেটিভ ভ্যালুটা নিয়েছে বি এর। নেগেটিভ ভ্যালু নিলে কি এই এটার ইফেক্ট সবচেয়ে বেশি হবে? নো। এখানে বলা আছে অবশ্য কারণটা। The minus sign is used when the stem is in compression anywhere along the unbraced length. Okay, সরি গাইস, আমি এই যে মানে নন ডব্লু শেপ গুলার আসলে ফ্লেক্সারাল ফর্মুলা এই ক্লাসগুলো আগে নিলে ভালো হতো, তাহলে এই এটা আরো ভালো এক্সপ্লেন করতে পারতাম। বাট এটা শেষ করতে চাচ্ছি যেহেতু বিম কলম ক্লাস লেকচার, এই জন্য এখানে এটা দেখানো। সো কম্প্রেশন যদি কোথাও থাকে তাহলে এখানে নেগেটিভ ভ্যালুটাই নিতে হবে, মানে অ্যালং দ্য স্প্যান স্টেম যদি কম্প্রেশনে থাকে, কম্প্রেশন বলতে স্টেম যদি কখনো কম্প্রেশনে থাকে তাহলে মাইনাস ভ্যালু নেব। দ্যাটস দ্য রিকমেন্ডেশন। সো এটা ইউজ করে আমরা এমএ নির্ণয় করলাম 526 ইঞ্চ কিপস। তো এর মধ্যে এই তিনটা যে নির্ণয় করলাম, এই তিনটার মধ্যে যেটা ছোট 155.2 কিপ, 161.5 কিপ ইঞ্চ কিপ, আর হচ্ছে 526 কিপ কিপ ইঞ্চ, এই তিনটার মধ্যে যেটা মিনিমাম সেটাই কন্ট্রোল করবে। দ্য লিমিট স্টেট অফ ওয়েব লোকাল বাকলিং কন্ট্রোলস অ্যান্ড দেয়ার ফোর ফি ইজ ইকুয়াল টু 0.9 ফর ফ্লেক্সার, এবং আমরা 139.7 ইঞ্চ কিপ পেলাম রেজিস্ট্যান্স হিসাবে। নাও ইন্টারাকশন ইকুয়েশন ইউজ করে এটার অ্যাডিকুয়েসি চেক করব কম্বাইন্ড অ্যাক্সিয়াল এবং ফ্লেক্সারের জন্য। সো ইকুয়েশন 10.1, 6.10 নাকি 6.9 ব্যবহার করব, অর্থাৎ ইকুয়েশন এইচ অন ওয়ান এ আর এইচ অন ওয়ান বি ব্যবহার করব, সেটা নির্ভর করে যে পি ওভার ফিসিপিএন এই রেশিও যেহেতু যেহেতু 0.6 যা 0.2 এর চেয়ে বড়, অতএব বোঝা যাচ্ছে যে অ্যাক্সিয়াল ফোর্সের ইম্প্যাক্ট বেশি, অতএব মোমেন্টকে কমিয়ে নিলাম এই যে 8/9 দিয়ে, এবং এই রেশিও নির্ণয় করে দেখলাম যে এটা অনেক চেয়ে ছোট, এবং অনেক চেয়ে খুব বেশি ছোট না, 0.9 থেকে 1 এর মধ্যে আছে, সো এটা ইকোনমিক্যালও বটে। সো এটা রিভাইজ করার প্রয়োজন নাই, অতএব আমরা যে সেকশন সিলেক্ট করেছি দ্যাটস স্যাটিসফ্যাক্টরি অ্যান্ড ইকোনমিক্যাল অলসো। সো দ্যাটস হাউ আমরা নির্ণয় করতে পারি। আহ, আমার মনে হয় আজকের ক্লাস এখানেই শেষ করি। সো নেক্সট ক্লাস আবার দেখা হবে।